ইতিমধ্যে জাতীয় পরিসরে অর্থনৈতিক উন্নয়ন ও সুষম বণ্টনকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। বেশিরভাগ রাজনীতিবিদ এবং বিশেষজ্ঞগণ মনে করেন প্রচলিত ধনতান্ত্রিক অবকাঠামোতে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তারা দাবি তোলেন মানুষের বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনগুলো সরকারের নিশ্চিত করতে হবে। এর জন্য তারা সোচ্চার হয়ে ওঠেন আর্থসামাজিক অবকাঠামোর আমূল পরিবর্তনের পক্ষে। কিন্তু সেটা সম্ভব ছিল না। বৈপ্লবিক পরিবর্তন সাধনের মাধ্যমে ইয়াহিয়া সরকারের পক্ষে সেই সময়ের এই চাহিদা পূরণ করা ছিল অসম্ভব এক প্রত্যাশা। তবুও সীমিত ক্ষমতাধারী ইয়াহিয়া খান ঘোষণা করলেন, আমাদের এই অবস্থায় সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অর্থনৈতিক উন্নতির পথে অগ্রসর হওয়া ছাড়া কোনো গতি নেই। সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে না পারলে অর্থনৈতিক উন্নয়নের সব প্রচেষ্টাই ব্যর্থ হবে। সামাজিক ব্যবধান অবশ্যই কমিয়ে আনতে হবে। গরিব ও বড়লোক শ্রেণীর মধ্যে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা করতে না পারলে সামাজিক অস্থিরতা, প্রতিহিংসা ও দ্বন্দ্বের অবসান ঘটানো যাবে না। ফলে কোনো প্রকার অর্থনৈতিক অগ্রগতি সম্ভব হবে না। সুপরিকল্পিত অর্থনীতির মানে হচ্ছে সর্বপরিসরে সাধারণ জনগণের জীবিকার মান উন্নয়ন করা এবং শুধুমাত্র সুবিধাভোগী শ্রেণীর স্বার্থের পরিবর্তে সাধারণ জনগণের স্বার্থকে অগ্রাধিকার প্রদান করা। বাস্তবে এই নীতি প্রয়োগের জন্য প্রয়োজনীয় হয়ে ওঠে অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তন। সামান্য কিছু কসমেটিক পরিবর্তনের মাধ্যমে ফলপ্রসূ করা কিছুতেই সম্ভব ছিল না। ইয়াহিয়া সরকার 1969-70 এবং 1970-71 বাজেটে শ্রমিকদের ন্যূনতম পারিশ্রমিক ধার্য করে দেয় এবং স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান ক্ষেত্রেও বরাদ্দ বাড়িয়ে দেয়। ইতিমধ্যে বৈদেশিক সাহায্যের পরিমাণও কমে আসে অভ্যন্তরীণ সঞ্চয়ের হার। ফলে প্ল্যানিং কমিশনকে বাজেট বরাদ্দে রদবদল করতে হয়। 1969-এর গণ আন্দোলন ও বাঙালিদের পশ্চিমা বিরোধী বিক্ষোভের একটি প্রধান কারণ ছিল পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ব্যাপক অর্থনৈতিক বৈষম্য। দীর্ঘদিনের বঞ্চনা এবং শোষণের ফলে এই বৈষম্য ব্যাপক আকার ধারণ করে। দেশি বিদেশি বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করেন, পাহাড় সমান এই বৈষম্য দূর করতে না পারলে পাকিস্তানকে এক রাখা যাবে না। কিন্তু পাকিস্তানকে এক রাখার জন্য অসামান্য রাজনৈতিক এবং অর্থনৈতিক ত্যাগ স্বীকার করতে হবে পশ্চিম পাকিস্তানকে। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী কি তার জন্য প্রস্তুত? শাসক গোষ্ঠীর এই সদিচ্ছা থাকলেও রাতারাতি এই বৈষম্য দূরীভূত করা অসম্ভব। কিন্তু পূর্ব পাকিস্তানের জনগণের কাছে পশ্চিম পাকিস্তানের এই সদিচ্ছা কতটুকুই বা বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য? এই অবস্থার মধ্যে ইয়াহিয়া সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হয় চতুর্থ পাঁচশালা পরিকল্পনা প্রণয়নের। শেখ মুজিব প্রথমত এর প্রতিবাদ করেন। তার যুক্তি ছিল, অস্থায়ী সরকার হিসেবে ইয়াহিয়া সরকারের সুদূরপ্রসারী পাঁচশালা পরিকল্পনা প্রণয়নের কোনো অধিকার নেই। কিন্তু পরে তিনি বুঝতে পারেন অর্থনীতিকে সচল রাখার জন্য এবং বিদেশি সাহায্যের ধারা প্রবাহমান রাখার জন্য পরিকল্পনার প্রয়োজন। ফলে 1970 সালে 3রা ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের অধিবেশন শুরু হয় রাষ্ট্রপতির সভাপতিত্বে। অধিবেশনে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান থেকে মনোনীত মন্ত্রীদের মধ্যে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার ব্যাপারে মতপার্থক্য দেখা দেয়। বিতর্কের এক পর্যায়ে রাষ্ট্রপতি বাধ্য হয়ে দুটি নীতি নির্ধারক ফরমান জারি করেন। তিনি কমিটির সদস্যবৃন্দকে নির্দেশ দেন, 1. সামাজিক ন্যায় প্রতিষ্ঠার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। 2. আঞ্চলিক বৈষম্য উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে হবে। প্রেসিডেন্টের ইচ্ছে অনুযায়ী পাঁচশালা পরিকল্পনার একটি খসড়া প্রণয়ন করা হয়। সেটা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের অর্থনীতিবিদদের জন্য গঠিত আলাদা আলাদা প্যানেলের কাছে পেশ করা হয় তাদের মতামত জানার জন্য। অর্থনীতিবিদদের মতামত সহ দুটো প্যানেল থেকে রিপোর্ট পেশ করা হয় ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলে। রিপোর্ট দুটি ছিল বিপরীতধর্মী। 1970 সালের 2রা জুন কমিশনের অধিবেশন অনুষ্ঠিত হয় পাঁচশালা পরিকল্পনা চূড়ান্ত করার জন্য। অধিবেশনের রিপোর্ট দুটির উপর প্রচণ্ড তর্ক বিতর্ক হয়। ফলশ্রুতিতে দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ আরও বেশি তীব্র হয়ে ওঠে। অনেক বাকবিতণ্ডার পর 1970 সালের জুনের শেষাশেষি চূড়ান্ত চতুর্থ পাঁচশালা প্রণীত হয় এবং জাতীয় ইকোনমিক কাউন্সিলে সেটা গৃহীত হয়। চতুর্থ পাঁচশালা পরিকল্পনার উদ্দেশ্য ছিল ক্রমান্বয়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার বৈষম্য ধাপে ধাপে কমিয়ে আনা এবং পূর্ব পাকিস্তানের জনগণের মাথাপিছু আয় বাড়িয়ে তোলা। ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল কর্তৃক এই চূড়ান্ত বরাদ্দের বিরোধিতা করেন ডক্টর মালিক এবং জনাব আহসানুল হক ছাড়া মন্ত্রিপরিষদের বাকি 3 জন বাঙালি মন্ত্রী। পশ্চিম পাকিস্তানি মন্ত্রীরা অভিমত প্রকাশ করলেন, অর্থনৈতিক বৈষম্য দূর করার ক্ষেত্রে এই ধরনের আর্থিক বরাদ্দ নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। জাতীয় ইকোনমিক কাউন্সিল 2রা জুন 1970-এ যে বাৎসরিক প্ল্যান 1970-71 চূড়ান্ত করে তার জোর বিরোধিতা করেন মন্ত্রিপরিষদের 3 জন বাঙালি, জনাব G.W. চৌধুরী, জনাব হাফিজউদ্দিন এবং জনাব শামসুল হক। তারা অভিমত প্রকাশ করেন বাৎসরিক প্ল্যানের লক্ষ্য চতুর্থ পাঁচশালা পরিকল্পনার লক্ষ্যের সম্পূরক নয়। অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ এবং মাথাপিছু আয় বৃদ্ধির আন্তরিকতা সেই বাৎসরিক প্ল্যানে প্রতিফলিত হয়নি বিধায় এই প্ল্যান গ্রহণযোগ্য নয়।
কিন্তু প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বাঙালি ৩ জন মন্ত্রীর যুক্তিসম্পন্ন এই প্রতিবাদকে উপেক্ষা করে প্ল্যানিং কমিশনকে বাৎসরিক প্ল্যানের প্রস্তাবগুলি বাস্তবায়নের আদেশ দেন। ফলে জনাব জি.ডব্লিউ. চৌধুরী, জনাব হাফিজউদ্দিন এবং জনাব শামসুল হক সম্মিলিতভাবে জেনারেল ইয়াহিয়া খানকে লিখিতভাবে জানান, অতি অন্যায়ভাবে বাৎসরিক বাজেটে পূর্ব পাকিস্তানের জন্য বৈষম্যমূলক আর্থিক বরাদ্দের প্রতিবাদে মন্ত্রিসভা থেকে যে পদত্যাগের সিদ্ধান্ত জানাচ্ছে। এই ধরনের অন্যায় মেনে নিয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আমাদের পক্ষে সম্ভব নয়। তারা জানতেন যে ইয়াহিয়া খান অতি সহজেই তাদেরকে অব্যাহতি দিতে পারেন। তবুও তারা ভেবেছিলেন তাদের সম্মিলিত পদত্যাগের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাকি 2 জন বাঙালি মন্ত্রীর পদত্যাগ করা ছাড়া আর কোনো গত্যন্তর থাকবে না। মন্ত্রিপরিষদ থেকে সব বাঙালিদের একসাথে পদত্যাগ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হিসেবে রাজনৈতিক আন্দোলনে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়। ইয়াহিয়া খান বাধ্য হবে তার মন্ত্রিসভা ভেঙে দিতে। পূর্ব পাকিস্তানের সংবাদপত্রগুলি সোচ্চার হয়ে বলতে পারবে যে ইয়াহিয়া খানের দ্বারা নিযুক্ত মন্ত্রীরাও আজ তার সরকারের বাঙালি বিরোধী মনোভাব সমালোচনায় মুখর হয়ে উঠেছেন। অন্যায় বৈষম্যমূলক আচরণের বিরোধিতায় তারা পদত্যাগে বাধ্য হয়েছেন। এই অবস্থায় অত্যন্ত আকস্মিকভাবে প্রেসিডেন্ট আলোচনার জন্য ডেকে পাঠালেন জনাব জি.ডব্লিউ. চৌধুরী, জনাব হাফিজউদ্দিন এবং জনাব শামসুল হক 3 জনকেই। বৈঠকে তিনি তাদের আশ্বস্ত করে বললেন অতি সত্বর তিনি ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের জরুরি বৈঠক তলব করবেন। জরুরি বৈঠকে প্ল্যানিং কমিশনকে তিনি পরিষ্কারভাবে বললেন, মন্ত্রিসভার বাঙালি সহকর্মীরা আমায় বলেছেন 1970-71 বাৎসরিক বাজেটে আর্থিক বরাদ্দ অসম হয়েছে। এই বরাদ্দ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বিরাজিত আর্থিক বৈষম্য দূর করা ও আঞ্চলিক ব্যবধান কমিয়ে আনার জন্য যথেষ্ট নয়। তাই আমার পক্ষে এই বাজেট অনুমোদন করাও সম্ভব নয়। প্ল্যানিং কমিশনের কর্তা ব্যক্তিরা প্রেসিডেন্টের বক্তব্য ও মনোভাব হঠাৎ পরিবর্তনে হচকিত হয়ে গেলেন। কিন্তু পরিণতিতে কোনো বিতর্ক ছাড়াই আমলারা বাৎসরিক বাজেটের অর্থ বরাদ্দে পরিবর্তন করতে বাধ্য হন। 1970-71 সালের বাৎসরিক বাজেটে পূর্ব পাকিস্তানের বন্যা নিয়ন্ত্রণের জন্য 150 কোটি টাকা প্রাথমিকভাবে বরাদ্দ করা হয়। প্রয়োজনে বন্যা নিয়ন্ত্রণ খাতে আরও অর্থ বরাদ্দ করা হবে বলে প্রেসিডেন্ট ও পরিকল্পনা কমিশন আশ্বাস প্রদান করেন। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও 1970-71 সালের বাজেট প্রসঙ্গ থেকে দুটো জিনিস পরিষ্কার হয়ে ওঠে। প্রথমত, ইয়াহিয়া খান ও শাসক গোষ্ঠীর কয়েকজন বুঝতে পেরেছিলেন আঞ্চলিক বৈষম্য দূর করতে না পারলে পাকিস্তান ভেঙে যাবে। তাই তারা আঞ্চলিক বৈষম্য কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করেন। দ্বিতীয়ত, যদিও বা শাসক গোষ্ঠীর মুষ্টিমেয় সদস্য এবং প্রেসিডেন্ট স্বয়ং আঞ্চলিক বৈষম্য থেকে সৃষ্ট রাজনৈতিক জটিলতা দূর করে দেশের অখণ্ডতা রক্ষা করার জন্য আন্তরিকভাবে সচেষ্ট হয়ে কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন, তথাপি বৃহৎ পরিসরে ক্ষমতাসীন অনেকের মধ্যে পূর্ব পাকিস্তানের বাঙালিদের প্রতি হীনমন্যতা ও বিদ্বেষ তখনও বলবৎ থাকায় পাকিস্তানের ভাঙা রোধ করা অসম্ভব হয়ে ওঠে। পাঠকদের জ্ঞাতার্থে 60-এর দশকের শেষার্ধে পাকিস্তানের পররাষ্ট্রনীতি সম্পর্কে কিছুটা আলোচনা করার প্রয়োজনীয়তা অনুভব করছি। 50 দশকের মাঝামাঝি পাকিস্তান এশিয়া মহাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বন্ধুরাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করে। ফলে রাশিয়া পাকিস্তানের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে। কমিউনিস্ট রাশিয়ার পাকিস্তান বিরোধী মনোভাবের চরম প্রকাশ ঘটে 1960 সালে। সে বছর পেশোয়ারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি থেকে ইউ-2 বিমান উড্ডয়নের ঘটনার পরিপ্রেক্ষিতে ক্রুশচেভ পাকিস্তানকে রকেট আক্রমণের হুমকি দেন। পরবর্তী পর্যায়ে প্রেসিডেন্ট আইয়ুব খানের শাসনকালে পাকিস্তানের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে দ্বিপাক্ষিকতাকে প্রাধান্য দেওয়ার ফলে আমেরিকার সাথে বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজিয়ে রাখার পরও গণচীন এবং সোভিয়েত রাশিয়ার সাথে পাকিস্তান সম্পর্কের উন্নতি ঘটাতে সক্ষম হয়। ফলে রাশিয়া ও চীন উভয় দেশ থেকে পাকিস্তান প্রযুক্তি ও অর্থনৈতিক সাহায্য লাভ করতে সক্ষম হয়। 1969 সালে ইয়াহিয়া ক্ষমতা দখলের পর অভ্যন্তরীণ সার্বিক অবস্থার অবনতি বিশ্ব পরিসরে পাকিস্তানের ভাবমূর্তি খর্ব করে। ইয়াহিয়া সরকার ছিল মূলত পররাষ্ট্র নীতিবিহীন সরকার। এই সরকারের কোনো পররাষ্ট্রমন্ত্রী ছিল না। জেনারেল পীরজাদা এবং জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য সচিব জেনারেল ওমর এই দুজনেই ছিলেন পররাষ্ট্র নীতি নির্ধারক। এই দুই জেনারেলের একজনেরও বৈদেশিক নীতি, আন্তর্জাতিক রাজনৈতিক কার্যক্রম ও কূটনৈতিক কার্যপ্রণালী সম্পর্কে কোনো জ্ঞান কিংবা অভিজ্ঞতা কোনোটিই ছিল না। তবুও গায়ের জোরে তারা একজন আরেকজনকে হেনরি কিসিঞ্জারের মতো কূটনৈতিক বিশারদ ভাবতেন। তাদের দৌরাত্মে জনাব এস.এম. ইউসুফের মতো যোগ্য ও জ্ঞানী পররাষ্ট্র সচিবকে অবসর নিতে হয়। স্বঘোষিত কূটনৈতিক বিশারদ জেনারেল দয়ের সাথে মতের মিল না হওয়ার গোস্তকিতে তিনি চাকরিচ্যুত হন। ফলে তার স্থলে জনাব সুলতান খানকে নিয়োগ করা হয়। যদিও অভ্যন্তরীণ রাজনৈতিক জটিল পরিস্থিতির মোকাবেলা করতে গিয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া পররাষ্ট্রনীতির প্রতি নজর দেবার সময় করে উঠতে পারছিলেন না, তবুও সেই সময় পাকিস্তানের কূটনৈতিক ক্ষেত্রে কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ঘটনাগুলো পাকিস্তানের পররাষ্ট্রনীতিকে গতিশীল করে তোলে।
1969 সালের অগস্ট মাসে আমেরিকার প্রেসিডেন্ট জনাব নিক্সন 22 ঘন্টার রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে আসেন। সফরকালে তিনি জেনারেল ইয়াহিয়া খানকে মার্কিন চীন সম্পর্ক উন্নয়নের জন্য ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করার অনুরোধ জানান। পরবর্তীতে জনাব নিক্সন পাকিস্তানকে বিশেষ বন্ধুরাষ্ট্র হিসেবে প্রয়োজনীয় সামরিক ও বেসামরিক সর্বাত্মক সাহায্যের প্রতিশ্রুতিও দেন। ইয়াহিয়া খান সানন্দে এই দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তী পর্যায়ে মার্কিন চীন সম্পর্ক স্বাভাবিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এতে পাকিস্তান আমেরিকার সম্পর্ক আরও জোরালো হয়। চীনও ইয়াহিয়া খানের ব্যক্তিগত উদ্যোগের প্রশংসা করে। নিক্সনের পাকিস্তান সফরের পর প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ইসলামিক সামিট কনফারেন্সে যোগদানের জন্য রাবাত যান। সেটাই ছিল তার প্রথম বিদেশ সফর। ভারতীয় সরকার ওই অধিবেশনে যোগদানের জন্য একজন মুসলমান মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রেরণ করে, কিন্তু ভারতীয় প্রতিনিধি দলকে রাবাত কনফারেন্সে যোগদান করতে না দেওয়া হলে বাধ্য হয়ে প্রতিনিধি দলটি দেশে ফিরে আসতে হয়। ভারতীয় প্রতিনিধি দলের ব্যর্থতায় পাকিস্তানের জনগণ খুশি হয়। ফলে প্রেসিডেন্ট ইয়াহিয়া তার প্রথম বিদেশ সফর শেষে বীরের বেশে সদর পেয়ে দেশে ফেরেন। ভারতীয় প্রতিনিধি দলের ব্যর্থতার জন্য জনাব ইয়াহিয়া খানকে অভিনন্দন জানানো হয়। এরপর প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ইরান সফরে যান। প্রেসিডেন্ট নিজে ছিলেন শিয়া সম্প্রদায়ভুক্ত। শুধু তাই নয়, তার পূর্বশরীরে এসেছিলেন ইরান থেকে। তাই ইরানের শাহ এর সাথে জনাব ইয়াহিয়া খান এক গভীর সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হন। তাদের ব্যক্তিগত নিবিড় সম্পর্কের ফলশ্রুতিতে ইরান পাকিস্তান সম্পর্কেরও বিশেষ উন্নতি ঘটে ইয়াহিয়ার আমলে। জেনারেল ইয়াহিয়ার শাসনামলে মার্কিন যুক্তরাষ্ট্র ও গণচীনের সাথে পাকিস্তানের সম্পর্কের অস্বাভাবিক উন্নতির ফলে 1969-70 সালে সোভিয়েত রাশিয়ার তরফ থেকে বিরূপ চাপের সৃষ্টি হয়। আইয়ুব খানের ক্ষমতাচ্যুতিকে রাশিয়া ভালোভাবে দেখেনি। ক্ষমতার রদবদল সম্পর্কে প্রাবদা মন্তব্য করে, প্রেসিডেন্ট আইয়ুব খান যখন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করলেন, তখন বিরোধী দলগুলোর মধ্যে ছিল অনৈক্য। কিন্তু ক্রমশই মার্কিন ও চীনপন্থীরা একত্রিত হয়ে আইয়ুব বিরোধী আন্দোলন শুরু করল। ইসভেজিয়া লিখল, সামরিক শাসন জারি করার মাধ্যমে পাকিস্তানের সব সমস্যার সমাধান সম্ভব নয়। 1969 সালের মার্চ মাসে আইয়ুবের ক্ষমতাচ্যুতির ঠিক আগে সোভিয়েত ইউনিয়নের প্রতিরক্ষা মন্ত্রী মার্শাল এ গ্রেচকো পাকিস্তান সফরে আসেন। সফরকালে তিনি পাকিস্তানি জেনারেলদের জানিয়ে দেন, আইয়ুব খানকে ক্ষমতাচ্যুত করার পদক্ষেপ হবে ভুল সিদ্ধান্ত এবং তা হবে দেশের জন্য মারাত্মক ক্ষতিকর। ইয়াহিয়ার ক্ষমতা দখলকে অপছন্দ করলেও সোভিয়েত নেতৃত্বের পক্ষ থেকে কোসেজিন এবং পোদগর্নি 11 এপ্রিল জেনারেল ইয়াহিয়া খানের কাছে শুভেচ্ছাবাণী প্রেরণ করেন। এরপর মে মাসে কোসেজিন পাকিস্তানের রাষ্ট্রীয় সফরে আসেন। সফরের মূল উদ্দেশ্য ছিল জেনারেল ইয়াহিয়া খানের সাথে সরাসরি আলাপ করা। আলোচনাকালে কোসেজিন পরিষ্কারভাবে অভিমত ব্যক্ত করেন, একই সময় রাশিয়া এবং চীনের সাথে পাকিস্তান সুসম্পর্ক বজায় রাখতে পারে না। সোভিয়েত ইউনিয়ন কী করে একই সাথে ভারত এবং পাকিস্তানের সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক বজায় রাখতে চায়? জবাবে ইয়াহিয়া খান কোসেজিনকে প্রশ্ন করেন, একটি সুপার পাওয়ারের পক্ষে যা করা সম্ভব পাকিস্তানের মতো একটি ছোট দেশের পক্ষে তা সম্ভব নয়। উত্তরে কোসেজিন পরিষ্কার ভাষায় বলেন। তার এই বক্তব্য থেকে পাকিস্তানের প্রতি রাশিয়ার মনোভাব পরিষ্কার হয়ে যায়। কোসেজিনের বক্তব্য চীনা নেতৃবৃন্দের হুঁশিয়ারিকে সত্য বলে প্রতিপন্ন করে। তারা প্রেসিডেন্ট আইয়ুব এবং পরে ইয়াহিয়া খানকে পূর্বেই রাশিয়ার বন্ধুত্বের আন্তরিকতা সম্পর্কে হুঁশিয়ার করে দিয়েছিলেন। কোসেজিনের সফরের পর প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এক মহা সংকটে পতিত হন। একদিকে রাশিয়া, অন্যদিকে চীন ও আমেরিকা। কোন দিকে যাবেন তিনি? সঠিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে 1970 সালের জুন মাসে মস্কো, অক্টোবর মাসে ওয়াশিংটন এবং নভেম্বর মাসে পিকিং সফরের সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। 1969-70 সালে পাক ভারত সম্পর্কের চরম অবনতি ঘটে। বিশেষ করে আগরতলা ষড়যন্ত্রের পর থেকে পাকিস্তানের সামরিক এবং বেসামরিক গোয়েন্দা বিভাগগুলো পূর্ব পাকিস্তানের রাজনীতিতে সরাসরিভাবে ভারতীয় হস্তক্ষেপের কথা উল্লেখ করে প্রেসিডেন্টের কাছে রিপোর্ট পেশ করতে থাকে। তারা প্রেসিডেন্টকে জানায় যে পূর্ব পাকিস্তানের স্বাধিকার সংগ্রামে প্রত্যক্ষভাবে ইন্ধন জুগিয়ে চলেছে ভারত। প্রেসিডেন্টকে একটি বন্ধুরাষ্ট্র একই কথা বলে সতর্ক করে দেয়। কিন্তু ইয়াহিয়া খান এই সমস্ত অভিযোগ তেমন গুরুত্বের সাথে গ্রহণ করেননি। যখন তিনি এর সত্যতা অনুধাবন করতে পারলেন, তখন ঘটনা গড়িয়ে গেছে অনেক দূর, প্রায় নিয়ন্ত্রণের বাইরে। ইয়াহিয়ার মন্ত্রিসভার অনেকে বিবৃতির মাধ্যমে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার ভারতীয় চক্রান্তের কথা বলেছিলেন। এটি বলেছিলেন মূলত প্রেসিডেন্টকে সতর্ক করে দেওয়ার জন্য, কিন্তু তাদের সেই সমস্ত বক্তব্যের গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা মনে করেননি তিনি।
1969 সালের 25শে মার্চ ক্ষমতা গ্রহণের 25 ঘণ্টার মধ্যে জেনারেল ইয়াহিয়া ঘোষণা করেছিলেন যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে যত তাড়াতাড়ি সম্ভব তিনি ব্যারাকে ফিরে যাবেন। জেনারেল আইয়ুব 1958 সালে ক্ষমতা গ্রহণের সময় একই ধরনের অঙ্গীকার করেছিলেন, কিন্তু তাদের অঙ্গীকার ও বক্তব্যের মধ্যে কিছুটা তফাৎ ছিল। আইয়ুব বলেছিলেন তিনি দেশের মঙ্গলের জন্য উপযুক্ত গণতন্ত্র প্রত্যাবর্তন করবেন। ইয়াহিয়া পরিষ্কারভাবে প্রতিজ্ঞা করলেন 10 এপ্রিলের ভাষণে, আমাদের লক্ষ্য দেশ গঠনের একটি গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া প্রবর্তন করা, যাতে করে সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা সম্ভব হয়। নির্বাচন সম্পর্কে তিনি সুস্পষ্ট বক্তব্য রাখলেন। গণভোটের মাধ্যমে গণপ্রতিনিধিদের নির্বাচিত করার জন্য হবে সাধারণ নির্বাচন। নির্বাচিত গণপ্রতিনিধিরা তৈরি করবেন শাসনতন্ত্র। এপ্রিলের 10 তারিখ এবং জুলাইয়ের 28 তারিখের মধ্যে ইয়াহিয়া খান বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে প্রণীত প্ল্যান জনগণের কাছে ব্যক্ত করলেন। 28 জুলাই জনাব ইয়াহিয়া খান সামরিক শাসন জারি করেছিলেন, শাসনতন্ত্র ও মন্ত্রিসভা এমনকি জাতীয় সংসদেরও অবলুপ্তি ঘোষণা করলেন। কিন্তু তিনি রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেননি। তার আমলে ইয়াইয়ুবি স্টাইলে রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেপ্তারও করা হয়নি। তিনি ক্ষমতা গ্রহণ করার আগে মুজিব, ভুট্টো, ভাসানী প্রমুখ নেতাদের সাথে দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে আলাপ আলোচনা করেন। তাই ইয়াহিয়ার ক্ষমতা দখলে রাজনৈতিক নেতৃবৃন্দ তেমন একটা বিস্মিত হননি। দীর্ঘদিন আইয়ুব বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশে যে গণ্ডগোল ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল তার থেকে মুক্তি পাবার আশায় আপামর সাধারণ মানুষ মার্শাল ল জারি হওয়ায় কিছুটা হাফ ছেড়েই বেঁচেছিল। আইয়ুব খানের মার্শাল লকে যেভাবে অভিনন্দন জানা হয়েছিল, ইয়াহিয়া খান তেমন অভিনন্দন না পেলেও জনগণ তার ক্ষমতা দখলকে স্বাভাবিকভাবেই মেনে নেয়। ইয়াহিয়া খান রাজনৈতিক সমস্যার সমাধান খোঁজার জন্য আইয়ুব খানের মতো গোলটেবিল বৈঠকের ব্যবস্থা করেননি। তিনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সফর করে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করতে লাগলেন। তার ব্যক্তিগত এই উদ্যোগ ও আলোচনার ধারায় রাজনৈতিক নেতৃবৃন্দ ইয়াহিয়া খানের আন্তরিকতা সম্পর্কে কিছুটা নিশ্চিন্ত হন। অতিসঙ্গত কারণে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান মুজিবের সাথে তার আলাপকে প্রাধান্য ও বিশেষ গুরুত্ব দেন। শেখ মুজিব কিন্তু প্রথম দিকে ইয়াহিয়া খানের আন্তরিকতা সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারেননি, কারণ 1957 সালে তার রাজনৈতিক গুরু শহীদ সোহরাওয়ার্দীকে সরিয়ে ইস্কান্দার মির্জা ক্ষমতা দখলের ঘটনার পরিপ্রেক্ষিতে সামরিক প্রশাসক ইয়াহিয়া খানকে তিনি পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না। তবে পরবর্তী পর্যায়ে তার এবং প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের মধ্যে বেশ একটা সৌহার্দ্যপূর্ণ ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে এবং ইয়াহিয়া খান শেখ মুজিবের আস্থাভাজন হতে সমর্থ হন। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তার সামরিক জান্তার পক্ষ থেকে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যে আলোচনার সূত্রপাত করেন তার মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতাকে অক্ষুণ্ণ রেখে রাজনৈতিক সমস্যাগুলির গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা। দেশের অখণ্ডতা বজায় রাখার প্রশ্নে যে কোনো পদক্ষেপ নেবার ব্যাপারে জান্তার সব জেনারেলরাই একমত ছিলেন। প্রেসিডেন্টকে রাজনৈতিক আলোচনার সব বিষয়বস্তুই জেনারেলদের জানতে এবং এই ব্যাপারে জেনারেলদের সাথে আলোচনা না করে কোনো সিদ্ধান্তই প্রেসিডেন্টের পক্ষে নেওয়া সম্ভব ছিল না। তাই বিধায় তার সুচিন্তিত পদক্ষেপ অনেক ক্ষেত্রে বানচাল হয়ে যেত। এর জন্য মূলত দায়ী ছিল মুজিব সম্পর্কে জান্তার অনেকের সন্দেহ। তারা কিছুতেই মুজিবের মনোভাব ও তার 6 দফার ব্যাপারে নিশ্চিত হতে পারছিলেন না। সব আলোচনার ক্ষেত্রে দুটো বিষয়ে মুখ্য হয়ে দাঁড়ায়। মুজিব কি 6 দফার প্রশ্নে আপোষ করে পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখবেন? সামরিক জান্তা কি শেষ অবধি মুজিবকে বিশ্বাস করে নির্বাচনে জয়ী হলে তার হাতে পাকিস্তানের সার্বিক ক্ষমতা হস্তান্তর করবেন? মাওলানা ভাসানীর সাথে প্রেসিডেন্টের আলোচনাকালে মাওলানা শাসনতান্ত্রিক সংকট থেকে উত্তরণের প্রসঙ্গে পরিষ্কারভাবে তেমন কিছু বলেননি। তিনি প্রেসিডেন্টকে বলেছিলেন, পাকিস্তানের সৃষ্টির পর থেকে কোনো সরকার গরিব মেহনতি মানুষের জন্য কিছুই করেনি। নিপীড়িত জনগণের আস্থার উন্নতির জন্য তিনি কিছু বাস্তব পদক্ষেপ নেবার জন্য প্রেসিডেন্টকে অনুরোধ জানান। আলোচনার এক পর্যায়ে প্রেসিডেন্ট মাওলানা ভাসানীকে বলেন, মাওলানা সাহেব, আপনি আমার সাথে যোগদান করে নিজেই এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেন না কেন? উনি বলেন, মুসলিম জননেতার দাবি সরকারের কাছে তুলে ধরাই আমার কর্তব্য এবং সরকারের ব্যর্থতা সম্পর্কে জনগণকে সচেতন করে তোলাই আমার দায়িত্ব। কোনো সরকারে যোগদান করার ইচ্ছা আমার নেই, জবাবে বলেছিলেন মাওলানা। মাওলানার সাথে আলাপ করে প্রেসিডেন্ট তার নিঃস্বার্থপরতা এবং নিপীড়িত জনগণের প্রতি আন্তরিকতায় মুগ্ধ হন। পূর্ব হওয়া পাকিস্তানের অন্যান্য মধ্যপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দের সাথেও প্রেসিডেন্ট আলাপ আলোচনা করেন। তাদের সবাই প্রেসিডেন্টকে বলেন যে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধান বের করার মাধ্যমেই পাকিস্তানের অখণ্ডতাকে অটুট রাখা সম্ভব। তাদের অনেকেই মুজিবুর রহমানের রাজনৈতিক উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছিলেন।
অভিজাত জমিদার গোষ্ঠীর প্রতিভূ জনাব ভুট্টো তখন পশ্চিম পাকিস্তানে তার জনপ্রিয়তা বাড়িয়ে তুলতে ব্যস্ত। একই সাথে অত্যন্ত চতুরতার সাথে ক্ষমতাশালী জেনারেলদের সাথেও তিনি সম্পর্ক গড়ে তুলতে সচেষ্ট ছিলেন। জনপ্রিয়তা বাড়াবার জন্য জনাব ভুট্টো পশ্চিম পাকিস্তানের বিভিন্ন অংশে বিভিন্ন বক্তব্য তুলে ধরেছিলেন। যেমন পাঞ্জাবে তিনি বলে বেড়াচ্ছিলেন, প্রয়োজনে আমরা 1000 বছর ধরে ভারতের সাথে যুদ্ধ করে আমাদের মৃত মর্যাদা ফিরিয়ে আনব। সে সময় ভুট্টোর এই ধরনের বক্তৃতা পাঞ্জাবিদের মধ্যে আবেগ সৃষ্টি করতে সক্ষম হয়, কারণ তারা আইয়ুব খানের অক্ষমতাকে পাকিস্তানের পরাজয় বলেই মনে করেছিলেন। পশ্চিম পাকিস্তানের অন্যান্য প্রদেশগুলোতে তার বক্তব্য ছিল আঞ্চলিক শোষণ বঞ্চনা দূরীকরণ এবং ইসলামিক সমাজতন্ত্র কায়েম করার মাধ্যমে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার প্রতিজ্ঞা। প্রেসিডেন্টের সাথে আলোচনাকালে তিনিও ভাসানীর মতোই সাংবিধানিক সংকট মোকাবেলা করার জন্য কোনো সুস্পষ্ট বক্তব্য রাখলেন না। মুজিবের 6 দফা সম্পর্কেও কোনো মন্তব্য করার প্রয়োজন থেকে তিনি বিরত থাকেন। যদিও মুজিবের 6 দফা তখন জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রেসিডেন্টের সাথে আলোচনাকালে জনাব ভুট্টো জাতীয় সমস্যাগুলির চেয়ে আন্তর্জাতিক রাজনীতির উপর বিশেষ গুরুত্ব দেন। অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের মুখে যখন পাকিস্তানের অখণ্ডতা হুমকির সম্মুখীন, তখন তার এই ধরনের মনোভাব অনেকেই অবাক করেছিল। পশ্চিম পাকিস্তানের অন্যান্য দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলো, যারা বিশেষভাবে ইসলামিক দল বলে পরিচিত, তাদের প্রতিনিধিরা রাজনৈতিকভাবে ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র ও ধর্মকে আলোচনায় প্রাধান্য দেন। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বিরোধ, আঞ্চলিক বৈষম্যতার মতো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে তারা কোনো বক্তব্যই রাখেননি। দূরদর্শিতার অভাবে তারা এই বিষয়গুলোর সঠিক মূল্যায়ন করতে ব্যর্থ হন। মস্কোপন্থী অলি খান ও মোজাফফর আহমেদের ন্যাপ ও অন্যান্য চরমপন্থী রাজনৈতিক দলগুলো প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে কোনোরূপ আলোচনা করতে অসম্মতি জানায়। তারা প্রথম থেকেই সামরিক শাসনের বিরোধিতা করে। 4 মাস আলাপ আলোচনার পর 1969 সালের 28শে জুলাই প্রেসিডেন্ট ইয়াহিয়া জাতির উদ্দেশ্যে তার নির্ধারিত বক্তব্য পেশ করেন। তিনি বলেন, আলোচনাকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মূল সমস্যাগুলোর উপর ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেন। 1956 সালে শাসনতন্ত্রকে পুনর্বহাল করার প্রশ্নে তিনি শেখ মুজিবের বিরোধিতা করেছিলেন। অথচ অনেক রাজনীতিবিদ মত প্রকাশ করেছেন যে আসন্ন নির্বাচনের জন্য 1956 সালে শাসনতন্ত্র পুনর্বহাল করা অপরিহার্য। প্রতিনিধিত্ব সম্পর্কেও বিরোধ রয়েছে। কেউ কেউ বলেছেন সমাজভিত্তিক নির্বাচন হতে হবে, যেমনটি হয়েছিল 1955 সালে। রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে শেখ মুজিব পরিষ্কারভাবে বলেছেন, নির্বাচন হতে হবে গণভোটের মাধ্যমে। পশ্চিম পাকিস্তানের বেশ কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের মত প্রকাশ করেছেন যে কেন্দ্রীয় শাসন কাঠামো হতে হবে 2 হাউস ভিত্তিক। পশ্চিম পাকিস্তানের প্রদেশগুলো একত্রিত করে 1955 সালে 1 ইউনিট প্রবর্তন করা হয়েছিল। এর বিরুদ্ধে মতামত রেখেছেন অনেকেই। তারা চান 1 ইউনিট বিলুপ্ত করে আগের মতো 4টি প্রদেশ সৃষ্টি করে আঞ্চলিক স্বায়ত্তশাসন কায়েম করতে। সবচেয়ে জটিল সমস্যা হলো, মুজিব যদি তার 6 দফার প্রশ্নে আপোষ না করেন, তবে কেন্দ্রীয় সরকার আদৌ কার্যকরী হবে কি? কেন্দ্র এবং প্রাদেশিক সরকারের মধ্যে সম্পর্কই বা হবে কি করে? এসব কিছুর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বললেন, অতএব আপনারা দেখতে পাচ্ছেন মূল সমস্যাগুলোর উপর বিভিন্ন মতবাদ রয়েছে। আমি আগেও অনেকবার বলেছি, এখনও বলছি, এই সমস্ত ব্যাপারে আমার চিন্তাভাবনা উদার এবং পরিষ্কার। সিদ্ধান্ত নিতে হবে জনগণকে। একটি ব্যাপারে আমি জোর দিয়ে বলতে চাই, জনগণ যে কোনো ধরনের শাসনতন্ত্র এবং যে কোনো ধরনের সরকার প্রবর্তন করার সিদ্ধান্ত নেয় না, সেখানে পাকিস্তানের আদর্শ ও অখণ্ডতাকে অবশ্যই বজিয়ে রাখতে হবে। আমাদের সর্বপ্রথম পাকিস্তানকে নিয়ে ভাবতে হবে। তার মানে এই নয় যে ন্যায়সঙ্গত আঞ্চলিক দাবিগুলো অবহেলিত হবে। পাকিস্তানের অখণ্ডতার প্রতি হুমকি নয়, এমন সব দাবিগুলো পূরণের উপায় খুঁজে পেতেই হবে। এরপর বাঙালির দাবি দেওয়া ও আক্রোশ সম্পর্কে প্রেসিডেন্ট বলেন, জাতীয় পরিসরে বাঙালিরা তাদের ন্যায়সঙ্গত দায়িত্ব পালনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই বঞ্চনার পরিপ্রেক্ষিতে তাদের ক্ষোভ অতি স্বাভাবিক। আমি প্রতিজ্ঞা করছি, এই অন্যায়ের আমি প্রতিকার করব। পাকিস্তানের ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান এর আগে এত খোলাখুলিভাবে পূর্ব পাকিস্তানের সমস্যাকে এত সঠিক দৃষ্টি দিয়ে দেখেননি। পূর্ব পাকিস্তানের বাঙালিদের রাষ্ট্র পরিসরে নীতি নির্ধারণে কোনো প্রকার অংশীদারিত্ব না দেওয়ার ফলে বাঙালিদের মনে ক্রমান্বয়ে যে আক্রোশ দানা বেঁধে ওঠে, তা থেকেই সৃষ্টি হয় অবিশ্বাস, বিক্ষোভ এবং গণপ্রচণ্ড আন্দোলন। আন্দোলনের তীব্রতায় বিপন্ন হয়ে পড়ে পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা। পাকিস্তানের কনস্টিটিউশন কমিশনের প্রধান জাস্টিস শাহাবুদ্দিন বাঙালিদের মনোভাব সম্পর্কে তার রিপোর্টে বলেন, বাঙালিদের প্রতি ঔপন্যাসিক ব্যবহার করতে হবে। পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারি ডকুমেন্ট পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ঘটনাপ্রবাহের বর্ণনা করতে গিয়ে ঔপনিবেশিক শব্দটা ব্যবহার করেন জাস্টিস শাহাবুদ্দিন।
পূর্ব পাকিস্তানের বাঙালিদের মনোভাব, আশা আকাঙ্ক্ষার সঠিক মূল্যায়ন করার মাধ্যমেই একমাত্র সম্ভব ছিল পাকিস্তানের অখণ্ডতা টিকিয়ে রাখা। পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ পাকিস্তান ভেঙে যাক সেটা চায়নি। তারা চেয়েছিল তাদের ন্যায়সঙ্গত অধিকার কায়েম করতে। রাষ্ট্রীয় পর্যায়ে তাদের ন্যায়সঙ্গত অধিকার ও অংশীদারিত্ব প্রতিষ্ঠা করতে না পারার ব্যর্থতায় পরবর্তী সময়ে 1971-এর দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি করেছিল। প্রেসিডেন্ট ইয়াহিয়া মত প্রকাশ করেন, জাতীয় পরিসরে সমঝোতার ভিত্তিতে জনগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ নিশ্চয়ই শাসনতান্ত্রিক এই সংকট থেকে উত্তরণের উপায় খুঁজে পাবেন। যদি এই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হন, তখন বাধ্য হয়ে তাকেই জাতীয় সমস্যার সমাধান খুঁজে বের করার দায়িত্ব নিতে হবে। আগস্টের শেষ অবধি প্রেসিডেন্ট পরিষ্কারভাবে বুঝতে পারেন, রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষে মূল সমস্যাবলীর কোনো সমাধান সম্মিলিতভাবে প্রচেষ্টা বের করা সম্ভব নয়। তাই তিনি অতি সংগোপনে উদ্যোগ নেন ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা প্রণয়নের। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, জেনারেল হামিদ, জেনারেল পীরজাদা, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের 2 মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর এবং গভর্নরদ্বয় অতি ঘন ঘন বৈঠকে মিলিত হয়ে বৈঠক করতে লাগলেন। রাজনৈতিক অঙ্গনের প্রতিটি ঘটনায় সেই সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের মন্তব্য অতি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে লাগলেন তারা। সামরিক এবং বেসামরিক গোয়েন্দা বিভাগসমূহের রিপোর্ট এবং তাদের মতামত আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হয়ে ওঠে। তাদের এই গোপন বৈঠকগুলোতে বেসামরিক মন্ত্রীদের কোনো অবস্থান ছিল না। পূর্ব পাকিস্তানের জনগণের রাজনৈতিক দাবিসমূহের মূল প্রবক্তা ছিলেন শেখ মুজিবুর রহমান। তার সর্বপ্রথম দাবি ছিল সাধারণ নির্বাচনের সুনির্দিষ্ট দিন ধার্য করা। তিনি 1956 সালে শাসনতন্ত্রের পুনর্বহালের বিরোধিতা করেন। তিনি 1956 সালের শাসনতন্ত্রের নীতি সমতাভিত্তিক ভোটাভুটির পরিবর্তে গণভোটের দাবি তোলেন। তিনি 1956 সালে শাসনতন্ত্রে বর্ণিত কেন্দ্র ও প্রাদেশিক সম্পর্কেরও বিরোধিতা করেন। তিনি পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দের 1 ইউনিট ভাঙার দাবিকে সমর্থন জানান। আওয়ামী লীগ বাদে পূর্ব পাকিস্তানের অন্যান্য রাজনৈতিক দলগুলো 1956 সালের শাসনতন্ত্রে কিছু রদবদল করে সেটাকেই পুনঃপ্রতিষ্ঠার পক্ষে অভিমত প্রকাশ করেন। তারা শাসনতন্ত্রে পরিবর্তন এনে প্রাদেশিক স্বায়ত্তশাসন কায়েমের দাবি উত্থাপন করেন। তারা মুজিবের 6 দফার বিরোধিতা করেন, কিন্তু আঞ্চলিক বৈষম্যতা দূর করার জন্য প্রয়োজনীয় সাংবিধানিক পরিবর্তনের পক্ষে বক্তব্য রাখেন। তারা সবাই গণভোটের মাধ্যমে সাধারণ নির্বাচনের পক্ষেই রায় দেন। ইসলামপ্রিয় দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলো একটি শক্তিশালী কেন্দ্র এবং ইসলামিক শাসনতন্ত্র কায়েমের দাবি তোলেন। পূর্ব পাকিস্তানের প্রাদেশিক স্বায়ত্তশাসনের বিরোধিতা তারা করেননি, কিন্তু আঞ্চলিক স্বায়ত্তশাসন সম্পর্কে তাদের মতামতের সাথে পূর্ব পাকিস্তানের জনগণের কোনো মিলই ছিল না। জনাব ভুট্টো 1956 সালে শাসনতন্ত্রের বিরোধিতা করেন। সংসদীয় গণতন্ত্রের ঘোর বিরোধী ছিলেন তিনি। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন, ওয়েস্টমিনিস্টার টাইপের গণতন্ত্র পাকিস্তানের মতো একটি অনুন্নত দেশে প্রযোজ্য নয়। এই ধরনের রাজনৈতিক সরকার প্রবর্তনে দেশে বিশৃঙ্খলাই যাবে, পরিবেশ সৃষ্টি হবে রাজনৈতিক অস্থিরতার, ফলে জাতি বা দেশের কোনো উন্নতি সম্ভব হবে না। এই ছিল তার বদ্ধমূল ধারণা। আইয়ুব খানও ঠিক একই চিন্তা করতেন। কেন্দ্র, প্রাদেশিক সম্পর্ক, শাসনতন্ত্র, ইসলামিক চিন্তা চেতনার প্রতিফলন, 1 ইউনিট ভাঙা প্রভৃতি সমস্যাগুলো সমাধানের দায়িত্ব ইয়াহিয়া সরকারের বলেই জনাব ভুট্টো মনে করতেন। তিনি অভিমত প্রকাশ করেন, প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে এই সমস্ত সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করতে হবে। পশ্চিম পাকিস্তানের আঞ্চলিক অন্যান্য নেতৃবৃন্দ সরাসরিভাবে 1 ইউনিট ভেঙে ফেলার দাবি তোলেন। পাঞ্জাবের নেতৃবৃন্দ এই দাবি মেনে নিতে না চাইলেও প্রকাশ্যে জোর প্রতিবাদ তোলেন এবং এটা বিপজ্জনক হবে ভেবে এই ব্যাপারে চুপচাপ থাকতে বাধ্য হন। বামপন্থী রাজনৈতিক দলগুলো আর্থসামাজিক কাঠামোর আমূল পরিবর্তনের মাধ্যমে এবং সমাজতন্ত্র কায়েম করে জনগণের মুক্তির দাবি তোলেন। উল্লেখিত রাজনৈতিক দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে 3টি মূল বিষয় চিন্তাভাবনা করতে হয়। প্রথমত, বাঙালিদের গণভোটের মাধ্যমে নির্বাচন করার দাবি। দ্বিতীয়ত, কেন্দ্র ও প্রদেশগুলোর সম্পর্ক। এটা ছিল সবচেয়ে জটিল প্রশ্ন তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে। এবং তৃতীয়ত, পশ্চিম পাকিস্তানের 1 ইউনিট ভেঙে প্রদেশগুলো পুনঃপ্রতিষ্ঠা করা। 28 নভেম্বর 1969 প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতির উদ্দেশ্যে তার ভাষণ শুরু করেন উল্লেখিত শাসনতান্ত্রিক মূল বিষয়গুলো নিয়ে। তিনি বলেন যে, দুঃখজনক হলেও দেশের রাজনীতিবিদগণ এবং নেতৃবৃন্দ বিষয়গুলোর উপর ঐক্যমত্য সৃষ্টি করতে ব্যর্থ হয়েছেন। আইয়ুব খানের মতো রাজনৈতিক নেতাদের তাদের ব্যর্থতার জন্য সরাসরি দোষারোপ না করে তিনি অতি বুদ্ধিমানের মতো ব্যর্থতার কারণ হিসেবে সার্বিক জটিল অবস্থাকে দায়ী করেন। এরপর তিনি বলেন, বর্তমান অবস্থায় 4টি উপায়ে নির্বাচনের সমস্যা হাল করা যেতে পারে। 1. নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা একটি কনস্টিটিউশনাল কনভেনশন গড়ে তোলা, যার দায়িত্ব হবে একটি সুষ্ঠু নতুন সংবিধান তৈরি করা। 2.
1956 সালে শাসনতন্ত্রকে পুনরায় বহাল করা। 3. একটি শাসনতন্ত্র তৈরি করে সেটার উপর জাতীয় পর্যায়ে রেফারেন্ডাম গ্রহণ করা। এবং 4. পুরনো শাসনতন্ত্রের ভালো মন্দের বিশ্লেষণ করে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলোচনার ভিত্তিতে একটি লিগ্যাল ফ্রেমওয়ার্ক গঠন করে তার আওতায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করা। উল্লিখিত 4টি পন্থার দোষগুণ বর্ণনা করে প্রেসিডেন্ট মূলত চতুর্থ উপায়কে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেন। 3টি মূল সমস্যা: গণভোটের মাধ্যমে নির্বাচন, 1 ইউনিট ভেঙে দেয় এবং কেন্দ্র প্রাদেশিক সম্পর্ক প্রসঙ্গে তিনি ঘোষণা দেন গণভোটের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 1 ইউনিটের অবলুপ্তি করে প্রাদেশিক নির্বাচন গণভোটের মাধ্যমে অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন তিনি। প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন যে ফেডারেল সরকারের শাসনতন্ত্র প্রণয়নের ব্যাপারে বিভিন্ন প্রদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ একটি জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে নিশ্চয়ই সক্ষম হবেন। ইয়াহিয়ার এই ঘোষণার বিরোধিতা করেছিলেন জান্তার মূল ক্ষমতা বলয়ের এয়ার মার্শাল নূর খান ও জেনারেল হামিদ। তারা মত প্রকাশ করেন যে 2 হাউস বিশিষ্ট কেন্দ্রীয় পরিষদ না থাকলে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জেরে বাঙালিরা পাকিস্তান ফেডারেশনের অন্যান্য প্রদেশগুলোর ওপর তাদের প্রণীত শাসনতন্ত্র চাপিয়ে দিতে সক্ষম হবে। তাই তারা দাবি করেন শাসনতন্ত্র সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত সংসদ সদস্যদের 60% দ্বারা অনুমোদিত হতে হবে। 25 নভেম্বর অতি কষ্টে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তার ইনার ক্যাবিনেটের সদস্যদের 60%-এর দাবি উঠিয়ে নেবার জন্য রাজি করাতে সক্ষম হন। 24 নভেম্বর তার বক্তৃতায় 60% সম্পর্কে কোনো উল্লেখ না থাকায় পূর্ব পাকিস্তানের অনেকেই সেদিন অবাক হয়েছিল। কেন্দ্র প্রাদেশিক সম্পর্কের ব্যাপারে শেখ মুজিবের অভিপ্রায় ছিল নির্বাচিত সরকারই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। প্রেসিডেন্ট শেখ মুজিব এই ব্যাপারে দাবিও মেনে নেয়। এতে করে পশ্চিমে পাকিস্তানের অনেক নেতাই প্রেসিডেন্টের সমালোচনা করেন। তারা চেয়েছিলেন গণভোট এবং 1 ইউনিট ভেঙে দেওয়ার মতো এই ব্যাপারেও প্রেসিডেন্টের নিজের সিদ্ধান্তই নেওয়া উচিত ছিল। প্রেসিডেন্ট প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবিও মেনে নেন। কেন্দ্র ও প্রাদেশিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আমরা জুলাই মাসের ভাষণে কেন্দ্র ও প্রাদেশিক সম্পর্কের বিষয়ে বলেছি। পূর্ব পাকিস্তানের বাঙালিরা গুরুত্বপূর্ণ জাতীয় পদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে তাদের ন্যায়সঙ্গত অধিকার থেকে সর্বদা বঞ্চিত হয়ে এসেছেন। এই ধরনের বঞ্চনার পরিপ্রেক্ষিতে তাদের অসন্তুষ্টি এবং বিক্ষোভ অতি যুক্তিসঙ্গত। এই ধরনের বঞ্চনার প্রতিকার আমাদের করতেই হবে। পাকিস্তানের একাত্মতা এবং অখণ্ডতা বজিয়ে রেখে পাকিস্তানের 2 অংশকে স্বায়ত্তশাসনের পূর্ণ অধিকার দেবার মাধ্যমেই এই ক্ষোভের নিরসন করা সম্ভব। স্বায়ত্তশাসনের অধিকার শুধুমাত্র প্রশাসনিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত করলেই চলবে না, অর্থনৈতিক ক্ষেত্রেও নিয়ন্ত্রণের অধিকার দিতে হবে। পাকিস্তানের 2 অংশের অর্থনৈতিক সম্পদ পৃথকভাবে নিয়ন্ত্রিত হবে বিশেষ জনগণ দ্বারা। কেন্দ্রীয় স্বার্থের পরিপন্থী নয় এমন সব উন্নয়নমূলক কার্যক্রম তারা স্বাধীনভাবে করতে পারবেন। প্রেসিডেন্টের 28 নভেম্বরের ভাষণ দেশে বিদেশে প্রশংসিত হয়। আপাত দৃষ্টিতে মনে হলো পাকিস্তানের সমস্যার হয়তো একটা শান্তিপূর্ণ সমাধান হতে চলেছে। নিউ ইয়র্ক টাইমসে শিরোনাম খবর ছাপা হয়, পাকিস্তান দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। প্রেসিডেন্ট আগা মোহাম্মদ ইয়াহিয়া খান বিশ্বের অন্যান্য সব সামরিক শাসকদের জন্য এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন। তিনি গণভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার মাধ্যমে বেসামরিক সরকার কায়েম করার প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন। পূর্ব পাকিস্তানের বাঙালিরা এবার কেন্দ্রীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভে সক্ষম হবে। জনসংখ্যা অনুপাতে এটাই তাদের ন্যায্য অধিকার। ক্রিস্টিয়া সায়েন্স মনিটর লেখে, জেনারেল প্রেসিডেন্ট ইয়াহিয়া খান গণভোটের মাধ্যমে সংসদ নির্বাচনে ঘোষণা দিয়ে কৃতিত্বের পরিচয় দিয়েছেন। সংসদে গৃহীত আগামী শাসনতন্ত্র বাঙালিদের স্বায়ত্তশাসনের পূর্ণ অধিকার প্রদান করবে। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে প্রথমবারের মতো বাঙালিরা তাদের যথাযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জনাব সিকেস বলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের উদাহরণ অন্যান্য দেশগুলোর জন্য শুধুমাত্র দৃষ্টান্তস্বরূপই নয়, প্রশংসারও যোগ্য। তার পদক্ষেপ পাকিস্তানের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে। জনাব নিক্সন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওয়াশিংটনে গ্রিক রাষ্ট্রদূতকে পরামর্শ দিয়ে বলেছিলেন, গ্রিস পাকিস্তানের উদাহরণ অনুসরণ করতে পারে। দেশে বিদেশে সবার কাছে প্রেসিডেন্টের পরিকল্পনা পাকিস্তানের আঞ্চলিক বৈষম্য দূর করার জন্য এক সুদূরপ্রসারী পদক্ষেপ বলে মনে হয়েছিল। সামরিক শাসকগণ স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয় না বলে যে কথিত প্রবাদ প্রচলিত রয়েছে তাও খণ্ডিত হয়ে যাবে ইয়াহিয়ার পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে। কিন্তু তার বক্তৃতাকে কেন্দ্র করে আমাদের মনে কতগুলো প্রশ্ন দেখা দিল। সামরিক বাহিনী তথা জান্তার সবাই কি তবে ক্ষমতা হস্তান্তরের পক্ষে একমত পোষণ করেন? শেখ মুজিব কি তাহলে পাকিস্তানের অখণ্ডতা বজিয়ে রেখে তার 6 দফা দাবির পরিবর্তন করতে রাজি হয়েছেন, নাকি তিনি নির্বাচনের মাধ্যমে শুধুমাত্র নিজেকে বাঙালি জনগণের একমাত্র নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টায় আছেন?
বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা এবং নির্বাচনের মাধ্যমে অবিসংবাদিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পর তিনি কি স্বাধীন বাংলাদেশ গড়তে চাইবেন? পশ্চিম পাকিস্তানের অন্যান্য নেতৃবৃন্দের, বিশেষ করে জনাব ভুট্টোর মনোভাব কী? প্রেসিডেন্টের বক্তব্যকে কার্যকরী করার জন্য তাদের যে ত্যাগ স্বীকার করতে হবে, তার জন্য কি তারা সত্যি আন্তরিকভাবে প্রস্তুত? তিনটি বিষয়ের উপর ইয়াহিয়ার পরিকল্পনা নির্ভরশীল। প্রথমত, শেখ মুজিবুর রহমান তার 6 দফা দাবির প্রয়োজনীয় রদবদল করে প্রাদেশিক স্বায়ত্তশাসনের অধিকার প্রতিষ্ঠিত করার বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ থেকে সম্পূর্ণভাবে সরে এসে পাকিস্তানের ঐক্য বজায় রাখবেন। দ্বিতীয়ত, পাকিস্তানের ঐক্য বজায় রাখার জন্য পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিল্পপতি এবং ব্যবসায়ী মহলকে প্রয়োজনীয় ত্যাগের মাধ্যমে বহুদিন ধরে বঞ্চিত বাঙালিদের আশা আকাঙ্ক্ষা, রাজনৈতিক অর্থনৈতিক শোষণের ফলে সৃষ্ট অবিশ্বাস এবং আক্রোশ নিরসনের জন্য আন্তরিকভাবে সচেষ্ট হতে হবে। তাহলেই শুধু সম্ভব হবে পাকিস্তানের ঐক্য বজিয়ে রাখা। তৃতীয়ত, সামরিক বাহিনীর জেনারেলদের সম্পূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে নির্বাচিত সরকারের হাতে। দীর্ঘদিনের শাসন, শোষণ, বঞ্চনা, বাঙালিদের প্রতি হীন মনোভাব এবং অবজ্ঞার ফলে যে বিশ্বাস ও অসন্তোষ সৃষ্টি হয়েছিল পশ্চিম ও পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে, তার ক্ষত 1969-70 সালে ক্যান্সারে পরিণত হয়। তার বিস্তৃতি ছিল বাঙালিদের মনের গভীরে। ক্যান্সার আক্রান্ত দেশকে বাঁচানোর লক্ষ্যে ইয়াহিয়া প্রণীত পরিকল্পনা দেশবাসীর মধ্যে আশার সঞ্চার করলেও অনেকেই পরিকল্পনার বাস্তবায়ন সম্পর্কে সন্দিহান হয়ে পড়েন। কিছুদিনের মধ্যেই একটি বিষয় পরিষ্কার হয়ে ওঠে। সামরিক জান্তার কিছু জেনারেল এবং জনাব ভুট্টো সহ কিছু রাজনৈতিক নেতা মনে করেছিলেন জেনারেল ইয়াহিয়া খান বাঙালিদের খুশি করতে প্রয়োজনের চেয়েও বেশি সহানুভূতিশীল হয়ে জাতীয় স্বার্থের ক্ষতি করেছেন। কিন্তু পক্ষান্তরে জনাব আহসান, পূর্ব পাকিস্তানের গভর্নর জেনারেল ইয়াকুব, জোনাল মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর পূর্ব পাকিস্তানের সাধারণ জনগণের কাছে প্রেসিডেন্টের পরিকল্পনার গ্রহণযোগ্যতা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। সামরিক গোয়েন্দা বিভাগীয় চিফ জেনারেল আকবর এবং বেসামরিক গোয়েন্দা বিভাগীয় চিফ জনাব রিজভী প্রেসিডেন্টকে রিপোর্ট করেন যে জাতীয় পরিসরে জনগণ প্রেসিডেন্টের পরিকল্পনাকে ইতিবাচকভাবেই গ্রহণ করেছে। কিছু সংখ্যক সমমনা এবং সংকীর্ণমনার রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলাতন্ত্রের একটি ক্ষুদ্র অংশ বাদে সেনাবাহিনীর তরুণ অফিসারদের বৃহৎ অংশ এবং প্রজ্ঞাশীল জেনারেলরা যে কোনো ত্যাগের মাধ্যমে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জনগণের মধ্যে সৃষ্ট অবিশ্বাস ও ঘৃণা দূর করে পাকিস্তানের আদর্শ ও অখণ্ডতা রক্ষা করার পক্ষে মত পোষণ করেন। তবুও 28শে নভেম্বর 1969 এবং 30শে মার্চ 1970 সালের মধ্যে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে ভুট্টো ও কিছু সংখ্যক সংকীর্ণমনা জেনারেল এবং আমলাদের একটি অংশ থেকে ভীষণ চাপের সম্মুখীন হতে হয়। তারা দাবি তোলেন লিগ্যাল ফ্রেম অর্ডারে স্বায়ত্তশাসনের পরিধি পরিষ্কার করে দিতে হবে প্রেসিডেন্টকে। এতে করে শেখ মুজিব রাষ্ট্র ক্ষমতায় এসে বাঙালি জাতীয়তাবাদের ধোঁয়া তুলে স্বাধীন বাংলাদেশের দাবি উত্থাপন করতে পারবেন না। কিন্তু এরই মধ্যে শেখ মুজিবুর রহমান গভর্নর আহসানের মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দেন স্বায়ত্তশাসনের পূর্ণ অধিকার এবং গণভোটের অধিকারে কোনো ব্যতিক্রম হলে আলোচনার সব পথই বন্ধ হয়ে যাবে এবং শুরু হবে দেশব্যাপী রক্তক্ষয়ী সংগ্রাম। সামরিক জান্তার অনেকেই মত প্রকাশ করেন নির্বাচনের আগেই বল প্রয়োগ করে মুজিবের 6 দফা ভিত্তিক দেশ বিভক্তির চক্রান্ত নস্যাৎ করে দেওয়া উচিত। নির্বাচিত নেতা শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কোনোরূপ ব্যবস্থা গ্রহণ করা দুরূহ হয়ে উঠতে পারে। কিন্তু গভর্নর আহসান প্রেসিডেন্টকে সাবধান করে দিয়ে বললেন যে মুজিবের সাথে সংঘর্ষে গেলে পাকিস্তানের ঐক্য থাকবে না। প্রেসিডেন্ট জনাব আহসানের সাথে একমত পোষণ করেন। তিনি বিশ্বাস করেছিলেন মুজিবের মাধ্যমে 6 দফার পরিবর্তন করে পাকিস্তানকে টিকিয়ে রাখা সম্ভব। 6 দফার ব্যাপারে প্রেসিডেন্টকে দেয়া শেখ মুজিবের প্রতিশ্রুতি ছিল তার বিশ্বাসের ভিত্তি। শেখ মুজিব প্রেসিডেন্টকে আশ্বাস দিয়েছিলেন যে পাকিস্তানের অখণ্ডতা বজিয়ে রাখার জন্য প্রয়োজনীয় পরিবর্তন 6 দফার দাবিতে তিনি করবেন। ইতিমধ্যে একটি বিশেষ আশাপ্রদ ঘটনা ঘটে। জনাব মুজিব 1970 সালের ফেব্রুয়ারিতে জনাব GW চৌধুরীর সাথে আলোচনা করার সময় মত প্রকাশ করেন যে LFO এর আওতায় প্রাদেশিক নির্বাচনও হয়ে যাওয়া উচিত। যুক্তি হিসেবে তিনি বলেন 6 দফার দাবিতে আপোষ করে প্রাদেশিক নির্বাচনে যাওয়া তার জন্য কঠিন হবে। এজন্য ভুট্টো মুজিবের অভিমত সমর্থন করেন এবং একই সাথে কেন্দ্রীয় ও প্রাদেশিক নির্বাচনের পক্ষেই মত দেন। এই থেকেও পরিষ্কার বোঝা যায় যে শেখ মুজিব একান্তভাবে পাকিস্তানকে হয়তোবা দ্বিখণ্ডিত করতে চাননি। প্রেসিডেন্ট ইয়াহিয়া জনাব GW চৌধুরীর কাছ থেকে মুজিব ও ভুট্টোর মত জানার পর কেন্দ্রীয় এবং প্রাদেশিক নির্বাচন একই সাথে করার সিদ্ধান্ত নেন। গণভোটের পরিবর্তে অন্য কোনো ধরনের ভোটাধিকার ভিত্তিক নির্বাচন এবং স্বায়ত্তশাসনের অবকাঠামো LFOতেও নির্ধারিত নীতিসমূহের উপর ভিত্তি না করে নির্বাচন করার ব্যাপারে তিনি তার জান্তাকে বলেন যে এই ধরনের যে কোনো পদক্ষেপ বাঙালি জাতির মনে সন্দেহের উদ্রেক করবে, ফলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যাবে।
অতএব এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা তিনি যুক্তিসঙ্গত মনে করেন না। তার এই যুক্তি জান্তার জেনারেলরা মেনে নিতে বাধ্য হলেও জেনারেল হামিদ, জেনারেল টিক্কা, জেনারেল ওমর প্রমুখরা মনে করেন প্রেসিডেন্ট বাঙালিদের প্রতি অযৌক্তিক নমনীয়তার প্রদর্শন করছেন। বিশেষ করে শেখ মুজিবের প্রতি প্রেসিডেন্ট ইয়াহিয়ার মনোভাবের তীব্র সমালোচনা করতে থাকেন তারা। এদিকে জেনারেল পীরজাদা জনাব ভুট্টোর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছিলেন। 31শে মার্চ 1970 সালে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতির উদ্দেশ্যে ভাষণে যে এলএফও এর কথা ব্যক্ত করেন তাতে 5টি নীতি নির্ধারণ করা হয়। 1. ইসলামিক আদর্শই হবে পাকিস্তানের ভিত্তি। মুজিবের বিরোধিতা করেননি, বরং তার নির্বাচনী ইশতেহারে পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল আওয়ামী লীগ নির্বাচিত সংসদ দ্বারা এমন কোনো সংবিধান তৈরি করতে দেবে না যার মাধ্যমে কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করা যায়। জাতির কাছে আওয়ামী লীগ এ বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। ইসলামী আদর্শের উপর ভিত্তি করে পাকিস্তানের শাসনতন্ত্র প্রণয়নের অঙ্গীকার করে শেখ মুজিব নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, কারণ তিনি ভালো করেই জানতেন ধর্মের ব্যাপারে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের দুই অংশের জনগণই অত্যন্ত স্পর্শকাতর। 2. দেশে নিরপেক্ষ সরকার নির্বাচন করার সাপেক্ষে গণতান্ত্রিক শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে। কেউই এ বিষয়ে দ্বিমত পোষণ করেননি। 3. শাসনতন্ত্রে পাকিস্তানের অখণ্ডতাকে নিশ্চিত করতে হবে। শেখ মুজিবুর রহমানের মনে যাই থাক, খোলাখুলিভাবে তিনি এর বিরোধিতা করেননি। 4. পাকিস্তানের দুই খণ্ডের বৈষম্য, বিশেষ করে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের প্রয়োজনীয় বিধিসমূহ শাসনতন্ত্রের অংশ হিসেবে পরিগণিত হবে। এই ব্যাপারেও পূর্ব কিংবা পশ্চিম পাকিস্তানে কোনো রাজনৈতিক নেতাই কোনো উচ্চবাচ্য করতে সক্ষম হননি। শেখ মুজিব এবং ভুট্টো এর বিরোধিতা করেননি। 5. কেন্দ্র প্রাদেশিক সম্পর্ক এমন হবে যে প্রদেশগুলো পূর্ণ স্বায়ত্তশাসনের অধিকার লাভ করবে। দেশের একতা এবং সার্বভৌমত্ব সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় ক্ষমতা কেন্দ্রের হাতে থাকবে। কেন্দ্রের অন্যান্য দায়িত্ব সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ক্ষমতাও কেন্দ্রের হাতে থাকবে। শাসনতন্ত্র প্রণয়নের পর তার ড্রাফট প্রেসিডেন্টকে দেখাতে হবে। ড্রাফটের কোনো বিষয়ে প্রেসিডেন্টের ব্যাখ্যা কিংবা মন্তব্য চূড়ান্তভাবে শাসনতন্ত্রে গৃহীত হবে। এলএফও এর ভূমিকায় 27টি আর্টিকেল, 2টি শিডিউল থাকায় এটাকে প্রায় একটা অস্থায়ী শাসনতন্ত্রের মতোই মনে হয়। আর্টিকেল 20-এর আওতায় 5টি মূলনীতি বর্ণিত হয়। সংসদ কর্তৃক একটি শাসনতন্ত্র প্রণয়নের জন্য প্রয়োজনীয় অধ্যাদেশগুলো অন্যান্য আর্টিকেলগুলোতে বর্ণনা করা হয়। এলএফওতে সংযোজিত ধারা অনুযায়ী নির্বাচিত সরকারকে 120 দিনের মধ্যে শাসনতন্ত্র তৈরি করার দায়িত্ব দেওয়া হয়। অতীতের অভিজ্ঞতা অনুযায়ী দেখা যায় 1947 থেকে 56 এই দীর্ঘ 9 বছরে 2টি নির্বাচিত সরকার গঠিত হওয়ার পর পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র প্রণীত হয়। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য একটি নির্ধারিত সময় ধার্য করে দেওয়া হয়। এতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ক্ষমতা হস্তান্তরের সদিচ্ছাও কিছুটা গ্রহণযোগ্যতা লাভ করে। পূর্ব পাকিস্তানের এলএফও এর ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই অভিমত প্রকাশ করে যে এলএফও প্রেসিডেন্টের 28শে নভেম্বর বক্তব্যের পরিপন্থী, কিন্তু পর্দার আড়ালে বোঝাপড়া করতে কতটুকু বেগ পেতে হয়েছিল ইয়াহিয়ার সে সম্পর্কে মুজিবুর রহমান ব্যক্তিগতভাবে অবহিত ছিলেন বলে তিনি এলএফওকে মেনে নেন। এলএফওতে বর্ণিত রাজনীতি অনেকে মনে প্রাণে মেনে নিতে না পারলেও যেহেতু এলএফও কোনো রাজনৈতিক দলের নীতির পরিপন্থী ছিল না, তাই এর বিরোধিতা করার পক্ষে সম্ভব হয়নি অনেকের। যদিও অনেকেই মনে করেন প্রেসিডেন্ট কর্তৃক শাসনতন্ত্রের অনুমোদন প্রয়োজন হবে বলে বর্ণিত ধারা সংসদের অধিকার এবং সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছে। 4 এপ্রিল 1970 প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় যান। এয়ারপোর্টে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, জনগণের অধিকার এলএফও দ্বারা খর্ব করা হয়েছে বলে যে দাবি, সেটা আমি যুক্তিসঙ্গত বলে মনে করি না। আমার একমাত্র ইচ্ছা হচ্ছে দেশে গণতন্ত্রের প্রবর্তন করা। আমার সব পদক্ষেপই আজ অবধি আমি সবার বক্তব্যের বাস্তবায়নের জন্যই গ্রহণ করেছি। 14 এপ্রিল ঢাকা ত্যাগের প্রাক্কালে সাংবাদিক সম্মেলনে তিনি আবারও দৃঢ়তার সাথে বলেন, ঢাকায় অবস্থানকালে সব পার্টির নেতাদের সাথে প্রণীত শাসনতন্ত্রে প্রেসিডেন্ট এর অনুমোদন সাপেক্ষে গৃহীত হবে, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বেশিরভাগ নেতৃবৃন্দ এলএফওকে স্বাগতম জানিয়েছেন এবং গ্রহণ করেছেন। শাসনতন্ত্র যদিও এলএফওতে বর্ণিত নীতি অনুযায়ী প্রণীত হয়, তবে শুধু প্রত্যাখ্যান করার জন্যই আমি সেটাকে গ্রহণ করব না, এটা ভাবার কোনো যুক্তি নেই। প্রেসিডেন্ট কর্তৃক শাসনতন্ত্রের সত্যায়ন একটি প্রক্রিয়াগত লৌকিকতা ছাড়া আর কিছুই নয়। প্রেসিডেন্ট কি সত্যিই তার কথা রাখবেন? এ প্রসঙ্গে আলোচনাকালে তিনি জবাব ডি.ডব্লিউ. চৌধুরীকে বলেছিলেন, দেয়ালের লিখন পড়তে না পারার মতো বোকা আমি নই। 1968-69 আইয়ুব বিরোধী গণ আন্দোলন ছিল নিঃসন্দেহে একনায়কত্বের বিরুদ্ধে জনগণের সংগ্রাম। জনগণের এই গণতন্ত্রের দাবি কোনো জেনারেলের পক্ষে অগ্রাহ্য করা সম্ভব নয়। তবে রাষ্ট্রপ্রধান এবং সেনাবাহিনীর প্রধান হিসেবে দেশকে দ্বিখণ্ডিত করার কোনো ষড়যন্ত্রই আমি সহ্য করব না। অবশ্য 7.5 কোটি বাঙালি যদি পরোক্ষভাবে ষড়যন্ত্রের আশ্রয় না নিয়ে সোজাসুজি পূর্ব পাকিস্তানের স্বাধীনতা চাইত, তবে সেটা ছিল একটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। পাকিস্তান প্রতিষ্ঠার দাবি উত্থাপন করে পূর্ব পাকিস্তানের জনগণ
তারা পাকিস্তানের অন্যান্য অঞ্চলের জনগণের চেয়ে অনেক বেশি ত্যাগ স্বীকার ও সহযোগিতা করেছিলেন কায়েদে আজমের সাথে জাতীয় সংগ্রামে। পূর্ব পাকিস্তানের প্রতি অন্যায় না করলে আজ পাকিস্তানের অখণ্ডতা হুমকির সম্মুখীন হতো না। এবার গণভোটের মাধ্যমে নির্বাচন পূর্ব পাকিস্তানবাসীরা শুধু প্রাদেশিক স্বায়ত্তশাসনের অধিকার লাভ করবে না, তারা জাতীয় পরিসরে দেশকে শাসন করার ন্যায্য অধিকারও লাভ করবে। গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্তের ব্যাপারে তাদের মতামত প্রাধান্য পাবে। আইয়ুব খানকে দেখো, আমরা দুজনে ব্যক্তিগতভাবে তাকে শ্রদ্ধা করি, কিন্তু আজ তার কি করুণ অবস্থা। নিজ দেশে তিনি আজ প্রায় নির্বাসিত জীবন কাটাচ্ছেন। এই পরিস্থিতির জন্য তিনি নিজেই দায়ী। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে আজ যে সংকট দানা বেঁধে উঠেছে, তা থেকে দেশকে বাঁচাতে না পারলে আমার পরিণতিও ঠিক আইয়ুব খানের মতোই শোচনীয় হবে। তুমি কি সেটাই চাও? ইয়াহিয়ার এই ধরনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মনে হয় তিনি আন্তরিকভাবে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের সংকটের মোকাবেলা করে পাকিস্তানের অখণ্ডতা নিশ্চিত করতে চেয়েছিলেন। তা না হলে তিনি সুষ্ঠু নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলেন কেন? তার মনে কোনো কূটবুদ্ধি থাকলে অবশ্যই তিনি তৃতীয় বিশ্বের যে কোনো রাষ্ট্রপ্রধানের মতো ছলনার আশ্রয় গ্রহণ করতে পারতেন। সামরিক জান্তার একজন একদিন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে বলেছিলেন, ঘটনার প্রবাহ থেকে মনে হয় মুজিব ও তার পার্টি পূর্ব পাকিস্তানের সবগুলো আসন থেকেই জয়লাভ করবে। তাই যদি হয় তাহলে তাকে নিয়ন্ত্রণে রাখা অসম্ভব হয়ে উঠতে পারে। জবাবে প্রেসিডেন্ট পরিষ্কারভাবে বলেছিলেন, যদি 7.5 কোটি পূর্ব পাকিস্তানবাসী মুজিবকে পছন্দ করে এবং তার দলকে ভোট দেয়, এবং মুজিব যদি রাষ্ট্রবিরোধী কোনো পদক্ষেপ না নেয়, তবে তার বিরোধিতা করার আমিই বাকে, আর তুমিই বাকে। তাছাড়া আমার দায়িত্ব নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা, দেশকে ভাগ করা নয়। আমাদের সবাইকে বিশ্বাসযোগ্য হতে হবে ধৈর্যশীল। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জনগণের মধ্যে বিশ্বাস সৃষ্টি করার মাধ্যমে পাকিস্তানের ঐক্য বজিয়ে রাখা সম্ভব। সঠতা কিংবা অসৎ নির্বাচনের চিন্তাভাবনা করলে দেশ বাঁচানো যাবে না। ইতিমধ্যে সব রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ জোর দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করে দেন। এক নির্বাচনী জনসভায় শেখ মুজিবুর রহমান বলেন, পাকিস্তানের সৃষ্টি হয়েছে টিকে থাকার জন্যই, কোনো শক্তি পাকিস্তানকে ধ্বংস করতে পারবে না। এক পাকিস্তানের পক্ষে সব মহলের এই ধরনের মনোভাব ও বক্তব্যের পরিপ্রেক্ষিতে কেউই সে সময় ভাবতে পারেনি যে 1971 সালের 25শে মার্চ রাতে এমন ভয়াবহ লোমহর্ষক ঘটনা ঘটতে পারে, যার পরিণতিতে ভারতীয় সেনাবাহিনী বিজয়ীর বেশে 16 ডিসেম্বর 1971 ঢাকার মাটিতে পদার্পণ করার সুযোগ পাবে। পরিণামে পাকিস্তানের 90,000 সদস্যের সেনাবাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করা হবে এবং দ্বিখণ্ডিত হবে পাকিস্তান। ইতিমধ্যে রাজনৈতিক কার্যক্রমের উপর সরকারি নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয় এবং 1970 সালের 1 জানুয়ারি থেকে পূর্ণমাত্রায় রাজনৈতিক তৎপরতা শুরু হয় নির্বাচনী প্রচারণা। নির্বাচনী প্রচারণার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক প্রেক্ষাপটের কিছুটা ঘোলাটে হয়ে ওঠে। শেখ মুজিবুর রহমান বাঙালি জাতীয়তাবাদ 6 দফা এবং জয় বাংলা স্লোগানের উপর ভিত্তি করে পূর্ব পাকিস্তানের সব জায়গায় নির্বাচনী অভিযান চালান। 1970 সালের 14ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের একটি পতাকা তৈরি করে আকাশে উড়িয়ে দেয়। ওই মিটিংয়ে সভাপতিত্ব করেছিলেন ঢাকা ইউনিভার্সিটির তৎকালীন ভাইস চ্যান্সেলর জনাব আবু সাইদ চৌধুরী। তাকে জোনাল মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল ইয়াকুব খান ডেকে পাঠান এবং ঘটনা সম্পর্কে কৈফিয়ত দাবি করেন। জনাব চৌধুরীকে বলা হয়, ছাত্রদের এই ধরনের কাজ দেশের অস্তিত্বের প্রতি হুমকিস্বরূপ বিধায় আইনত দণ্ডনীয়। গভর্নর আহসানের মধ্যস্থতায় জনাব চৌধুরী সেই যাত্রায় রক্ষা পান। ইতিমধ্যে ইয়াহিয়া খানের কাছে গোয়েন্দা রিপোর্ট পেশ করা হয়। তাতে উল্লেখ করা হয় যে শেখ মুজিব তার সহকর্মীদের সাথে সভাকালে বলেছেন, নির্বাচনের পর তিনি এলএফও এর তোয়াক্কা করবেন না। তিনি তার ইচ্ছামতোই শাসনতন্ত্র প্রণয়ন করবেন এবং সেটাকে স্বীকৃতি দিতে প্রেসিডেন্টকে বাধ্য করবেন। এই খবর পাওয়ার পর প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ভীষণভাবে চটে যান। এদিকে অল ইন্ডিয়া রেডিও কলকাতা থেকে খোলাখুলিভাবে এপার বাংলা ওপার বাংলা নামক একটি অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের পক্ষে প্রচারণা শুরু করে দেয়। গোয়েন্দা বিভাগীয় রিপোর্টে বলা হয়, ভারত থেকে বিপুল পরিমাণে অস্ত্র এবং অর্থ দুটোই পূর্ব পাকিস্তানে পাঠানো হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে জেতানোর জন্য এবং প্রয়োজনে সেনাবাহিনীর মোকাবেলা করার জন্য। পাকিস্তানের নিজস্ব গোয়েন্দা বিভাগগুলো শুধু নয়, কয়েকটি বন্ধু রাষ্ট্রের তরফ থেকেও একই ইঙ্গিত পাওয়া যায়। পূর্ব পাকিস্তানের অনেক রাজনৈতিক নেতাই তখন প্রেসিডেন্টকে আওয়ামী লীগ এবং ভারতীয় আঁতাতের কথা বলেছিলেন, কিন্তু প্রেসিডেন্টের গভর্নর আহসানের কথার উপর বিশ্বাস করে ওই সমস্ত রিপোর্টকে অহেতুক সন্দেহ বলে উড়িয়ে দেন। গভর্নর আহসান দৃঢ়ভাবে বিশ্বাস করতেন শেখ মুজিব কখনও পাকিস্তানের ঐক্যের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না। গভর্নর আহসান ইয়াহিয়া খানের মনেও একই বিশ্বাস সৃষ্টি করতে সক্ষম হন। নির্বাচনী প্রচারণা নিয়ে রাজনৈতিক পরিবেশ তখন বেশ ঘোলাটেই। জনমনে আবার নতুন করে সন্দেহের উদ্রেক হয়েছে। পরিস্থিতি যেভাবে গড়াচ্ছে তাতে শেষ পর্যন্ত নির্বাচন কি সম্ভব? এই অবস্থায় দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল পূর্ব পাকিস্তানে। 1970 সালের অগস্ট মাসে হলো এক ভীষণ বন্যা, নভেম্বরে হলো এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়। বাংলাদেশের উপর দিয়ে যখন ঘূর্ণিঝড় বয়ে যায় তখন প্রেসিডেন্ট রাষ্ট্রীয় সফরে গণচীনে।
সেখান থেকে সফর সংক্ষিপ্ত করে তিনি ঢাকায় চলে এলেন। সেখানকার প্রশাসনের কর্তা ব্যক্তিরা তাকে বোঝালেন প্রাকৃতিক দুর্যোগের প্রভাব ঠিক ততটুকু না যা খবরের কাগজগুলোতে ফলাও করে বের করা হয়েছে। অবস্থা মোকাবেলা করার জন্য প্রেসিডেন্টের পূর্ব পাকিস্তানে অবস্থান করার কোনো প্রয়োজন নেই। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ঢাকায় 2 দিন থেকে ইসলামাবাদ ফিরে যান। এতে করে পূর্ব পাকিস্তানের জনগণের মনে তীব্র বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারা ভাবলেন ইয়াহিয়া খান বাঙালিদের দুরবস্থার জন্য বিশেষ চিন্তিত নন। দুর্যোগের ফলে যে বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় বাঙালি জাতিকে, তার প্রতি প্রেসিডেন্টের এরূপ হেয়ালি মনোভাবের ফলে জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা তাদের এই দুর্দিনে প্রেসিডেন্টের কাছ থেকে আরও বেশি আন্তরিকতা ও সহানুভূতি আশা করেছিল। তাদের এই মনোভাবকে রাজনৈতিক স্বার্থে শেখ মুজিবুর রহমান ব্যবহার করতে ছাড়েননি তার প্রচারণায়। তিনি এই সুযোগে বলতে লাগলেন যে পশ্চিমা শাসক গোষ্ঠীর কাছে বাঙালিরা অবহেলার পাত্রমাত্র। বাঙালিদের দুঃখ কষ্টে তারা মোটেও উদ্বিগ্ন নয়। প্রাকৃতিক দুর্যোগের ফলে এক জটিল অবস্থার সৃষ্টি হয়। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের বেশিরভাগ রাজনৈতিক নেতারা অভিমত ব্যক্ত করেন যে দুর্যোগের মোকাবেলা করাটাই এখন জাতির প্রধান কর্তব্য। প্রশাসনকে অগ্রাধিকার ভিত্তিতে এই অবস্থার মোকাবেলায় সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। তাই সাধারণ নির্বাচন পিছিয়ে দেওয়াটাই হবে যুক্তিসঙ্গত। জনাব ভুট্টো এবং মুসলিম জননেতা মাওলানা ভাসানী ঘোষণা দিলেন ভোটের আগে ভাত চাই। ভাসানী প্রেসিডেন্টকে অনুরোধ জানালেন নির্বাচন পিছিয়ে দিতে, কিন্তু শেখ মুজিবুর রহমান হুমকি দিয়ে পরিষ্কারভাবে নির্বাচন পেছানোর বিরোধিতা করে বলেন নির্বাচন পেছানোর যে কোনো ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য পূর্ব পাকিস্তানের প্রয়োজনে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে। তারই হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে অন্যান্য সবার মতামত উপেক্ষা করে প্রেসিডেন্ট যথাসময়ে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার পূর্ব সিদ্ধান্তে অটল থাকলেন। প্রেসিডেন্ট আশা করেছিলেন তার এই সিদ্ধান্তে শেখ মুজিব খুশি হবেন। হয়েছিল ঠিক তাই। মুজিব খুশি হলেন ইয়াহিয়ার এই সিদ্ধান্তে এবং প্রেসিডেন্টকে গোপন সূত্রে তার আগের ওয়াদার এবং পুনরাবৃত্তি করে খবর পাঠান যে পাকিস্তানের ঐক্য তিনি বজিয়ে রাখবেন অবশ্যই। প্রেসিডেন্ট মুজিবের ওয়াদায় পূর্ণ আস্থা স্থাপন করেছিলেন।